আজ আমরা একটা দারুণ বাংলা লোককথার জগতে হারিয়ে যাব। এটা এমন একটা গল্প যেখানে খুব সাধারণ একটা ইচ্ছে, হ্যাঁ, একদম ছোট্ট একটা ইচ্ছে এক বিশাল যাত্রা শুরু করে দেয়। আর সেই যাত্রায় কি কি আছে? পরীক্ষা আছে, মায়া দয়া আছে, আর আছে জাদুর ছোঁয়া। গল্পের ঠিক শুরুতেই আমরা দেখা পাই তিন্নি নামের এক ছোট্ট মেয়ের। আর তার ইচ্ছেটা কি? খুব সাধারণ একটা ইচ্ছে, তার খুব মোরগ পোলাও খেতে মন চাইছে। কিন্তু কেই বা তখন জানত যে এই ছোট্ট সাধারণ ইচ্ছেটাই এক অসাধারণ গল্পের জন্ম দেবে। তো এই গল্পের পটভূমিটা কিন্তু বেশ কঠিন, চরম দারিদ্র্যের। আর এখানেই গল্পের আসল নাটকীয়তাটা তৈরি হয়। মানে একদিকে একটা বাচ্চার সহজ সরল ইচ্ছে, আর অন্যদিকে তার পরিবারের কঠিন বাস্তবতা। এই দুয়ের একটা সংঘাত। ভাবুন একবার, একদিকে একটা শিশুর কি নিষ্পাপ একটা আবদার, আর ঠিক তার উল্টো দিকে প্রতিবেশী মিনতির কটু কথা আর দারিদ্র্যের সেই নিষ্ঠুর চেহারা। এই যে দুটো সম্পূর্ণ আলাদা ছবি, এটাই গল্পটাকে অনেক বেশি আবেগঘন করে তোলে। কোনো বাবাই তো তার সন্তানের মন খারাপ সহ্য করতে পারে না, তাই না? হারানো পারল না, মেয়ের ওই শুকনো মুখ দেখে সে আর স্থির থাকতে পারল না। ভালোবাসার টানে একটা মরিয়া প্রতিজ্ঞা করে বসল। আর তারপর যা থাকে কপালে ভেবে ঝড়ের মধ্যেই বেরিয়ে পড়ল বাজারের দিকে। আর এখান থেকেই হারানের আসল পরীক্ষাটা শুরু হয়। এই যে ঝড়ের মধ্যে তার যাত্রা, এই পথে তাকে শারীরিক আর আর্থিক দুই দিক থেকে বাধার মুখে পড়তে হয়। দেখুন, হারানের যাত্রাপথটা কিন্তু একদমই সোজা ছিল না। প্রথমে তো বর্ষার জলে রাস্তাঘাট সব ডুবে গেছে। তারপর এক দয়ালু মাঝি তাকে দেখে দয়া করে বিনা পয়সায় নদী পার করে দেয়। কিন্তু বাজারে গিয়ে দেখে সেখানেও প্রায় কেউই নেই, সব ফাঁকা। এত কিছুর পরেও হারান কিন্তু নিজের ভেতরে মনুষ্যত্বটা হারায়নি। সে যখন এক বটগাছের নিচে আশ্রয় নেয়, তখন দেখে যে গাছের শিকড়গুলো আলগা হয়ে গেছে। সে কিন্তু ওটা দেখেও চলে যেতে পারত, কিন্তু যায়নি। মাটি দিয়ে শিকড়গুলো ভালো করে ঢেকে দেয়। একদম নিঃস্বার্থ একটা কাজ। আর এরপর আসে গল্পের সবচেয়ে দুঃখের মুহূর্তটা। বাজারে যে একজন মাত্র বিক্রেতা ছিল, তার কাছে থাকা শেষ মোরগটার দাম সে চাইল ৫০০ টাকা, কিন্তু হারানের পকেটে আছে মাত্র ২০০। ভাবা যায়, এত কষ্ট করে ঝড় জল পেরিয়ে বাজারে এসেও শুধু টাকার অভাবে সে মেয়ের ইচ্ছেটা পূরণ করতে পারল না। তাকে খালি হাতেই ফিরতে হলো। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে গেলে তো আর লোককথা হতো না। ঠিক এই হতাশার মুহূর্তে গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। হারান যে নিঃস্বার্থভাবে বটগাছের শিকড় বাঁচিয়েছিল, সেটা কিন্তু কারো চোখ এড়ায়নি। আর গল্পটাও এবার বাস্তব দুনিয়া থেকে সোজা জাদুর জগতে পা রাখতে চলেছে। আমাদের গল্পে এবার এমন একজনের প্রবেশ ঘটছে যে ঠিক সাধারণ মানুষ নয়, একজন অতি প্রাকৃত সত্তা। আর বাংলা লোককথায় আমরা এদের ভূত বলে চিনি। কিন্তু এই ভূত আসলে কি? বাংলা লোককথায় ভূত মানেই কিন্তু শুধু ভয়ের কিছু নয়। অনেক সময় তারা খুব প্রাচীন, জ্ঞানী আর শক্তিশালী হয়। আর তাদের একটা বড় কাজ হল মানুষের কর্মফল বিচার করা। মানে ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া আর খারাপ কাজের জন্য শাস্তি দেওয়া। ঠিক তাই, ওই যে বটগাছটা যেখানে হারান আশ্রয় নিয়েছিল, সেখানে থাকত এক ভূত। সে কিন্তু হারানের ওই নিঃস্বার্থ কাজটা পুরোটাই দেখেছিল। আর একজন খাঁটি দয়ালু মানুষকে দেখে সে ঠিক করল তাকে একটা পুরস্কার দেওয়ার দরকার। তো ভূত হারানকে উপহার হিসেবে কি দিল? একটা জাদুকরি মাটির মোরগ, যা সব ইচ্ছে পূরণ করতে পারে। কিন্তু এর সাথে একটা বড় শর্ত জুড়ে দিল। শর্তটা হলো, এই জাদু থেকে তুমি যাই পাবে তা গ্রামের গরিব দুঃখী মানুষের সাথে ভাগ করে নিতে হবে। আর এই শর্তটাই কিন্তু এই গল্পের আসল কথা। তো এই জাদুর মোরগ নিয়ে হারান বাড়ি ফিরল। আর এবার শুরু হলো সেই জাদুর আসল পরীক্ষা। চলুন দেখি এরপর কি হলো। হারান যখন বাড়ি ফিরল, তার হাতে ছিল শুধু একটা মাটির মোরগ। দেখতে তো আর কিছুই না, সাধারণ একটা খেলনা। খালি হাতে বাবাকে ফিরতে দেখে বাড়ির সবাই যে কতটা হতাশ হয়েছিল তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। কিন্তু আসল জাদু তো দেখানো বাকি ছিল। তিন্নি যখন আবদার করে বসল, ইস, খেলনাটা যদি সত্যি হতো। ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। চোখের পলকে তাদের ছোট্ট কুঁড়েঘরটা শয়ে শয়ে জ্যান্ত আসল মোরগে ভরে গেল। এই প্রথমবার সবাই সেই মাটির মোরগের জাদু দেখল।
এত কিছু পেয়ে হারানোর প্রথম প্রতিক্রিয়া কি ছিল জানেন? এটাই সবচেয়ে অসাধারণ। সে কিন্তু এক মুহূর্তের জন্য এই সম্পদ একা ভোগ করার কথা ভাবেনি। তার মাথায় প্রথমেই আসে ভূতের সেই কথাটা। সে ঠিক করে আজ শুধু তাদের বাড়িতে নয়, গোটা গ্রামের সবার জন্য রান্না হবে। গ্রামের কেউ আজ আর অভুক্ত থাকবে না। আর সে শুধু গ্রামের গরিবদেরই ডাকেনি, মনে করে সেই দয়ালু মাঝিকে ডেকেছে যে তাকে সাহায্য করেছিল। গ্রামের অন্ধ ভিক্ষুকটিকেও বাদ দেয়নি, মানে সমাজের যারা সবচেয়ে বেশি অবহেলিত তাদেরকেই সে সবার আগে সম্মান জানাল। এখান থেকেই তার মহান চরিত্রটা পরিষ্কার বোঝা যায়। কিন্তু যেখানে ভালো কিছু থাকে সেখানে খারাপ নজরও তো পড়ে, তাই না? হারানের এই হঠাৎ ভাগ্য বদল গ্রামের কিছু লোভী লোকের চোখে পড়ল, আর তারা সে সৌভাগ্যের উৎসটাকেই কেড়ে নেওয়ার জন্য ফন্দি আঁটতে শুরু করল। গল্পের শেষ সংঘাতটা এখান থেকেই শুরু। পার্থক্যটা দেখুন একবার। একদিকে হারান, যে তার পাওয়া সবকিছু দিয়ে গোটা গ্রামের মুখে হাসি ফোটাচ্ছে, আর অন্যদিকে তার প্রতিবেশী হারু আর গোদাই, যারা সেই সুখটাকেই চুরি করার ষড়যন্ত্র করছে। একজন চাইছে সবাইকে নিয়ে ভালো থাকতে, আর অন্যেরা চাইছে সব একা ভোগ করতে। এবং এরপরই গল্পের ক্লাইম্যাক্সটা আসে। ওই দুই প্রতিবেশী হারু আর গোদাই রাতের অন্ধকারে হারানের ঘরে ঢুকে মাটির মোড়কটা চুরি করে পালায়। কিন্তু পালানোর সময় মোড়কটা তাদের হাত থেকে মাটিতে পড়ে যায়, আর পড়ার সাথে সাথেই সেটা এক বিশাল রাগী মোরগে পরিণত হয়। সেই দৈত্যের মতো মোরগ তখন ভয়ে কাঁপতে থাকা চোরগুলোকে তাড়া করে গ্রাম ছাড়া করে ছাড়ে। আর ওই লোভী চোরেরা যখন প্রাণপণে পালাচ্ছে, তখন সেই বটগাছের ভূতটা তাদের শুনিয়ে বলে, লোভ করলে ফল এমনই হয়। একেবারে গল্পের মোক্ষম শিক্ষা, তাই না? আর গল্পের শেষে হারান আর তার পরিবার তাদের পাওয়া সব কিছু সবার সাথে ভাগাভাগি করে খুব সুখে শান্তিতে থাকতে লাগল। আসলে তাদের ওই দয়া, ওই ভাগ করে নেওয়ার মানসিকতায় যেন তাদের জাদুকে সব সময় বাঁচিয়ে রেখেছিল। এই গল্পটা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে। আচ্ছা, এই গল্পের আসল জাদু কোনটা ছিল? ওই অতিপ্রাকৃত মাটির মোড়কটা, নাকি হারানের সেই খাঁটি দয়া আর নিঃস্বার্থ মনটা, যা আসলে ওই জাদুকে অর্জন করেছিল? একটু ভেবে দেখলে মনে হয় মানুষের দয়ার চেয়ে বড় জাদু হয়তো আর কিছুই নেই।